একেই বোধহয় বলে বোঝার ওপর শাকের আঁটি। কেন বলছি কথা? কারণ নিয়োগ দুর্নীতির পর এবার ষষ্ঠ দফার ভোটের আগে ওবিসিতে জোর ধাক্কা রাজ্যের। অনিয়মের অভিযোগে একসঙ্গে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট। এই রায় মানছি না, মানব না, কলঙ্কিত অধ্যায়। বিচারপতির নাম না করে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। 1,30,000 শিক্ষকের কাছে চাওয়া হয়েছে নথি, পাল্টা চাঞ্চল্যকর দাবি করেছেন সুকান্ত মজুমদার। শুভেন্দু দিয়ে শুরু, 2 মেদিনীপুরে ভোটের আগে পর বিজেপি নেতার বাড়িতে পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে। 25 তারিখ খেলা শেষ, আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কাঁথির সভা থেকে পাল্টা আক্রমণ অমিত শাহের। বলছেন মমতা যত অত্যাচার করবে তত বড় নেতা হবেন শুভেন্দু। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তাই শুরুতেই আপনাদের সাথে। ভোটের মধ্যেই ওবিসি ধাক্কা রাজ্যের, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন 2010-এর পর যে ওবিসি তালিকা সেটা বাতিল করলো আজকে হাইকোর্ট। হাইকোর্টের রায় বাতিল হলো তৃণমূল জমানার 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এই রায় মানছি না, মানব না, কলঙ্কিত অধ্যায়। আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতির নাম না করে। অযোগ্যদের বাঁচানোর জন্য রাজ্য জুড়ে 1,30,000-এর বেশি শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন আজকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে। 25 তারিখ খেলা শেষ। আর এইভাবেই আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সভা থেকে। দেখুন, আমরা ভোটের মধ্যেই যে কথা বলছিলাম যে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে জোর ধাক্কা খেল রাজ্য, তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ জানিয়ে দিল হাইকোর্ট। 2010 সালের পর তৈরি হওয়া সব ওবিসি তালিকা বাতিল হতে চলেছে। প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ, সার্টিফিকেট অবৈধ হলেও সংরক্ষণের আওতায় চাকরি প্রাপকদের স্বস্তি, অর্থাৎ চাকরি বহাল থাকছে। কিন্তু 2010-এর পরে ওবিসি সংরক্ষণের কারণে চাকরি প্রাপকদের চাকরি বহাল থাকলেও ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরির নির্দেশ। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। 2010-এর আগে ওবিসি শ্রেণীভুক্তি গোষ্ঠীগুলি বৈধ জানিয়ে দিল আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের এমনই নির্দেশ। আজকে ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, 2010-এর পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে পুরো সে তালিকা বাতিল। কারণ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 93 সালের আইন না মেনে করা হয়েছে। এখন পশ্চিমবঙ্গে শুধুমাত্র 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারাই বৈধ হিসেবে থাকবে। তারপরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল পুরোটাই বাতিল। কিন্তু 2010-এর পরে যারা চাকরি পেয়েছে ওবিসি সার্টিফিকেট দিয়ে, তাদের চাকরি খারিজ হবে না, তাদের চাকরি থেকে যাবে। কিন্তু এই মুহূর্তে যারা চাকরি পায়নি তারা কোনোভাবে ওবিসি সার্টিফিকেট দিয়ে, যেটা 2010 সালের পরে পেয়েছে, সেই নিয়ে তারা কোনোভাবে সেটা ব্যবহার করতে পারবে না, কারণ সেটা বাতিল হয়েছে। কমিশন যদি চায় নতুন করে 93-এর আইন মেনে বিধানসভায় প্লেস করবে যে কে ওবিসি, তারপরে নতুন ওবিসি লিস্ট তৈরি হবে। হাইকোর্টে যে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হলো তা নিয়ে চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতির নাম না করে হাইকোর্টের রায় নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে আমি বিক্রমবাবুর কাছে আসবো। বিক্রমবাবু, কারা তালিকাভুক্ত, মানে আমি বলছি ওবিসির তালিকাভুক্ত কারা, কারা যোগ্য কারা অযোগ্য নয়? আমি যদি খুব ভুল না করি তাহলে এটা ঠিক করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, তাই তো? তো 1993 অ্যাক্টে কোথায় বেনিয়ম হয়েছে, কোথায় মানা হয়নি? 1993 অ্যাক্টটা এসেছিল হলো ইন্দিরা সাহানির জাজমেন্ট থেকে। ইন্দিরা সাহানির জাজমেন্ট আসার পরে 1993 অ্যাক্টটা হয়। 1993 অ্যাক্টটা হওয়ার পরে 93 অ্যাক্টে বলে দিল একটা কমিশন হবে, সেই কমিশন ঠিক করবে যে কারা কারা ব্যাকওয়ার্ড হবে, তার একটা ক্রাইটেরিয়া লে ডাউন করতে হবে। ধরুন সোশ্যাল ব্যাকওয়ার্ড, ইকোনমিক ব্যাকওয়ার্ড, এডুকেশনাল ব্যাকওয়ার্ড। এডুকেশনাল ব্যাকওয়ার্ডের একটা ক্রাইটেরিয়া হতে পারে ধরুন 12 পাস, ওয়েস্ট বেঙ্গলের জন্য 12 পাস, আবার কেরালার জন্য ধরুন হয়ে গেল গ্র্যাজুয়েট। এরকম একটা ক্রাইটেরিয়া ঠিক করতে হবে। প্লাস ধরুন ইকোনমিক ব্যাকওয়ার্ড, মাসে যার 20,000 টাকার কম ইনকাম তারা ব্যাকওয়ার্ড হতে পারে। আবার অন্য রাজ্যের জন্য সেটা বেশি হতে পারে, ধরুন মহারাষ্ট্রের জন্য বেশি হলো। এরমভাবে কমিশন একটা ক্রাইটেরিয়া ঠিক করবে এবং কমিশন সারা পপুলেশনটাকে সার্ভে করবে। পপুলেশনটাকে সার্ভে করার পর কমিশন সেটা রেকমেন্ড করবে, সরকার সেটা মেনে নেবে। এই হবে নিয়ম।
এখন এখানে কি হলো 2010 সালের পরে যখন 2012 সালে এই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন অ্যাক্ট আসলো, ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন ফর দ্য পোস্ট অ্যাক্ট 2012 আসলো, তাতে দেখা গেল এই কমিশনের যে পাওয়ারটা এটা পুরোটাই কার্ভ করে দেওয়া হলো, সরকার ডাইরেক্ট করতে শুরু করে দিল, যেটা ফার্স্ট ইলিগ্যালিটি। তার মানে আপনি বলছেন কমিশনকে বাইপাস করা হয়েছে? কমিশনকে বাইপাস করা হয়েছে এবং এখানে মোর ব্যাকওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোকে ক্লাসে তো ভাগ করা হয়, ওবিসি এ এবং ওবিসি বি, এখানে দুটোই সেট অ্যাসাইড হয়েছে। তার কারণ হচ্ছে যে কারা ওবিসি এ হবে কারা ওবিসি বি হবে, এটাও কিন্তু ইন্দ্র সাহানির জাজমেন্টে বলে যে কমিশন কিন্তু তার রেকমেন্ডেশনটা দেবে, যেটা কোনোভাবেই সেই রেকমেন্ডেশন ছাড়া এই বাইফার্কেশনটা হয়ে গেল। 2012 সালের আগে মানে 2010 সাল 11 সাল ওই সময় একটা ইন্টারিম রিপোর্ট এসেছিল বটে, কিন্তু তার কোনো ফাইনাল রিপোর্টও আজ অবধি আসেনি। অথচ একটার পর একটা কমিউনিটিকে সরকার তার নিজের ক্ষমতায় যাকে খুশি এই সার্টিফিকেট ইস্যু করতে শুরু করে দিল, যেমন তেমনভাবে সার্টিফিকেট ইস্যু করতে। এর মধ্যে অনেক ভুয়ো সার্টিফিকেটও রয়ে গেল, হয়তো কিছু লোক জেনুইন সার্টিফিকেটও পেয়েছেন, কিন্তু আলটিমেটলি সবটা এই জন্য বাতিল হয়ে গেল, কারণ কোনটা ভুয়ো কোনটা সঠিক কোনটা বেটি কেউ তো জানে না। মানে এই অনুমোদনটা কারা দিলেন? কমিশনকে যখন বাইপাস করা হলো, কমিশনের কাছ অবধি যখন পৌঁছলোই না, তাহলে এই অনুমোদনটা কারা দিলেন? ডাইরেক্ট সরকার দিচ্ছে, সেটাই তো বেআইনি। যে 2012-র একটা তৈরি হলো ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যাক্ট 2012, যেটা তৈরি হলো সেই অ্যাক্টে কমিশনকে পুরোপুরি বাইপাস করে সরকারের নিজের হাতে পাওয়ার নিয়ে নিল, যে আমরা যাকে চাইবো তাকে ওবিসি করে ঢুকিয়ে দেবো। এটা সম্পূর্ণরূপে বেআইনি, কারণ ধরুন ওবিসিদের মধ্যে যারা ক্রিমি লেয়ার আছে তারা তো বাদ যাবে, তারা তো ওবিসি হিসাবে ঢুকতে পারে না, তাই যাকে পারলাম ঢুকিয়ে দিলাম। অথচ একটা বড় সমাজে অংশ রয়ে গেল যারা কিনা এই ওবিসির এই বেনিফিটটাই পেল না। এটা একটা বড় অংশ সমাজের মধ্যে রয়ে গেল যারা ওবিসির কোনো বেনিফিটই পেল না। সেই জন্য এই জায়গাটাকে হাইকোর্ট স্ট্রাইক ডাউন করেছে এবং ফার্দার ডাইরেকশন হাইকোর্ট দিয়েছে যে কিনা আবার করে কমিশনকে পুরো জায়গাটা আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা কমিউনিটি এন্টার পপুলেশনকে সার্ভে করতে হবে, সার্ভে করে পুরো রিপোর্ট নিয়ে সেটা বিধানসভার কাছে দেবে, লেজিসলেচারে দেবে, তারপরে তাদেরকে ওবিসি হিসাবে অন্তর্ভুক্তি করতে পারবে সরকার। কিন্তু সরকার ডাইরেক্ট চাইলে যাকে ইচ্ছে হবে হুইমজিক্যালি একদম করে দিল, তাতে তো একদম পুরোপুরি প্রসেসটা শুধু ফ্ল হলো না, এখানে আমরা মামলা করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক বেআইনি সার্টিফিকেট এসসি এসটিতে এমনকি মানে ভুয়ো সার্টিফিকেট চলে আসছে, মানে তারা আদৌ যোগ্য নয়। অর্থাৎ 2010-এর পরে যারা এই সার্টিফিকেট পেয়েছেন তাদের সমস্ত সার্টিফিকেট অবৈধ, বাতিল হয়ে গেল। আর এই বাতিল হওয়া নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতির নাম না করে তিনি কলঙ্কিত অধ্যায় বলেছেন এবং বলছেন যে এই রায় আমি মানি না, মানব না। দেখুন, আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না, ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম? কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম? আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদেরও আমি করিনি এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে, অ্যাসেম্বলিতে পাশ হয়েছে,
কোর্টের রায়ও আছে। প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে? আমি তো বলবো উনি বলতে পারেন না। তার কারণ এটা সাংবিধানিক অধিকার। তপশিলীরা তপশিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়, আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায়, ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। শুধু আপনি শুনলেন বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী যেটা বলছেন যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা ঠিক করেন কারা যোগ্য এবং কারা অযোগ্য, তারপর সেই তালিকা তারা রাজ্য সরকারের কাছে পাঠায়, রাজ্য সরকার বিধানসভায় পাঠায়, তারপর সেটা অনুমোদন পায়। কিন্তু এখানটা পুরো কমিশনকে বাইপাস করা হয়েছে যে অভিযোগ উঠেছে এবং যে কারণে বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী তো বলছেন সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে ওবিসি সংরক্ষণ করা হয়েছে। আমাকে 60 সেকেন্ড সময় দেবেন এটা বলার জন্য। প্রথম কথা বলি যে এই 1993-তে যখন এই কমিশন বসে, এই কমিশন বলে যে একটা রিপোর্ট বেরোবে যে কারা, মনে রাখবেন ভারতবর্ষে কোথাও ওবিসি এ ওবিসি বি এই সিস্টেমটা নেই, একমাত্র পশ্চিমবঙ্গে এটা হয়েছে এবং এর একমাত্র উদ্দেশ্য এখানকার সংখ্যালঘুদের ফেভার করা। 1990-তে এই মন্ডল কমিশন পাস হয়েছে, 2010 পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ এই কোটা পায়নি। এই 20 বছর অন্যান্য বিহার ইউপির ছেলেপুলেরা তারা চাকরি বাকরি পেয়ে চলে গেছে, আমাদের ছেলেপুলেরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। কারা? কোন ছেলেরা? মাহিষ্য, কৈবর্ত, তারপর আপনার বণিক, তিলি এবং সদগোপ, মূলত এদের উপর ইনজাস্টিস করা হয়েছে। 2010-এ যখন বুদ্ধবাবু ক্ষমতা থেকে চলে যাবেন তখন এই মুসলিম কার্ড খেলার জন্য এ আর বি এই দুটো উনি ইন্ট্রোডিউস করলেন। ইন্ট্রোডিউস করার পর দেখা যাচ্ছে যে, এবং এর রেজাল্ট কি, লাস্ট 15 বছরে 23শে নভেম্বর 2023 মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন, আমি এখানে ওবিসিতে যা যা চাকরি দিয়েছি তার 99% দিয়েছি আমি মুসলিমদের। অ্যাট দি কস্ট অফ হোয়াট? অ্যাট দি কস্ট অফ আমাদের হিন্দু যে ওবিসি আছে যাদের নাম কমিশনে ছিল তাদের ডিপ্রাইভ করার জন্য। আমি বলছি এটা একটা সম্পূর্ণ চক্রান্ত। বলছেন বিচারপতিকে দিয়ে আপনারা অর্ডার করিয়েছেন, বিচারপতিকে দিয়ে আপনারা এটা পাস করিয়েছেন, বিজেপির রায় বলছেন মুখ্যমন্ত্রী, একেবারে সরাসরি অভিযোগ করছেন। আমি আবার বলছি, মমতা ব্যানার্জি যদি মনে করেন, উনি ডাইরেক্ট পরশুদিনও আপনি দূরদর্শন নিউজে দেখতে পাবেন, পরশুদিনও বলেছেন যে আমি 97 না 99% চাকরি আমি মুসলমানদের দিয়েছি। ডাইরেক্ট উনি এই বলে চাকরি, যেখানে ওবিসির কোটার রায় যেখানে আমাদের দেওয়া হয়েছে মাহিষ্য, তিলি এটসেট্রা, এবং এটা কি করে মাহিষ্যদের এবং তিলিদের ডিপ্রাইভ করা হয় বলি, সিপিএমের একটা ট্রেড ইউনিয়ন তাদের মাহিষ্য এবং তিলি যে লিডার ছিল তাদের দিয়ে আন্দোলন করিয়েছে যে আমাদের কোনো দরকার নেই, এবং তাদের দিয়ে ডেপুটেশন লিখিয়ে ওই কমিশনকে জমা করেছে। জমা করে এরা ডিপ্রাইভ করেছে, কারণ এই বোধ সিপিএম এবং তৃণমূল এরা দুজনেই হিন্দু বিরোধী। কলকাতা হাইকোর্টের নির্দেশ, 2010 সালের পরে তৈরি হওয়া সব ওবিসি তালিকা বাতিল, প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, অবৈধ ঘোষণা করলো হাইকোর্ট। আমি দেবনানদার কাছে আসবো। দেবনানদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে ওবিসি সংরক্ষণ করা হয়েছে, কোথায় আইনজীবীরা বলছেন একদম কমিশনকে বাইপাস করে করা হয়েছে। সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ একটা কবিতায় আছে, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনা। যারা বহু সংখ্যক লোক 5 লক্ষকে বাদ দেওয়া হলো, তাদের সার্টিফিকেট আমার মনে হয় আজকে 12 বছর যাবত যারা এই সুবিধাগুলো পাচ্ছিল আজকে তাদেরকে এক কলমের খোঁচায়। এর আগেও শুনলাম যে এর আগেও যাকে কেস হয়েছিল তখন সেটাকে মানা হয়নি। আর একটু আগে সুদীপ্তবাবু বলল একমাত্র মুসলমানদের জন্য প্রেফার করা হয়েছিল, ঝোলা থেকে বেরিয়ে গেল। আমি তো বলিনি, আমি বারবার বলেছি চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনারা। যারা হারিয়ে গেল, যাদেরকে বাদ দেওয়া হলো, তারা যাতে সত্যিকার পায় এইটাই আমি কাঙ্ক্ষা করে বলছি। কিন্তু আজকে কি কারণে বাদ দেওয়া হলো? বিজেপি সেটা বলে ফেলেছে, মুসলমানদের প্রেফার করার জন্য ওটাকে বাদ দেওয়া হলো। একমাত্র উদ্দেশ্য সংখ্যালঘুকে প্রেফার করা, আসল জিনিসটা এইটাই চেয়েছিল, আর এইটাই বিচারে প্রমাণিত হলো। কিন্তু এইটাই চেয়েছিল, বিচারপতি রায়টাকে মানেনি।
নিশ্চয়ই এটা বিজেপির জন্য আমার প্রথম কথা হচ্ছে গোটা বিষয়টা হিন্দু মুসলিমের বিষয়ের মধ্যে এটাকে যেভাবে আবদ্ধ করার চেষ্টা করলেন বিজেপির প্রতিনিধি এবং তৃণমূলের প্রতিনিধি যেভাবে সেটাকে মানে আরো একটু সাপ্লিমেন্ট করলেন, আমি প্রথমেই বলছি যে আরে কথা বলার সময় কথা বলি দিত, তাহলে আমাকে বলতে দিন। এবার না না, রায় বিপক্ষে গেলেই কেন বিচারপতিদের আক্রমণ? না না, এবার আমার কথা হচ্ছে যে আমার প্রথম কথা বলি যেটা, সেটা হলো অনেকগুলো বিভ্রান্তি ছড়ালো আসলে অনেকগুলো জায়গা জুড়ে আমার আগের দুজন যা বললেন। প্রথম কথা হচ্ছে যে কমিশন, এই কমিশন যে ওবিসি কমিশন থাকবে সেই কমিশন সার্ভে করে, সেই সার্ভে রিপোর্টের ভিত্তিতে দাঁড়িয়ে ঠিক হয় যে কাদের কাদের কি কি ক্রাইটেরিয়া মেনে দেওয়া হবে। এবং বললো না ওবিসি এ আর ওবিসি বি, আরে ওবিসি এ ওবিসি বি করা হলো কেন? তা যারা একটু অ্যাডভান্স হয়েছে আর যারা অ্যাডভান্স হতে পারলো না, এই গোটাটার মধ্যে একটা লাইন টানার জন্যই তো ওবিসি এ আর ওবিসি বি করা হলো। সোশ্যালি, ইকোনমিক্যালি, এডুকেশনালি এই তিনটে জায়গায় যারা পিছিয়ে আছেন, এই তিনটে জায়গার কারা তার মধ্যে থেকে একটু বেশি পিছিয়ে আছেন, কারা একটু বেশি এগিয়ে আছেন, এই লাইনটা তো ড্র করতে হবে। না হলে কি করে বোঝা যাবে যে এই যে সুবিধাগুলো তাদেরকে দেওয়া হচ্ছে সাংবিধানিক অধিকারের মধ্যে যা তারা পাচ্ছেন, সেই সাংবিধানিক অধিকারের মধ্যে পেয়ে সেই জায়গাগুলোতে তারা কতটা এগোতে পারছেন সেটাও তো বোঝার জায়গা আছে। আমার পরের কথা করা হয়েছে, কিন্তু সেখানে বেনিয়ম করা হলো কেন? এবং সেখানে বেনিয়ম করা হলো যে কারণে আজকে বাতিল করলো মাননীয় বিচারপতি। বদলা নয় বদল চাই, আসলে কি বদলা আর কি বদল দুটোই ওদের চেয়েছিল, ওরা দুটোই চেয়েছিল। মমতা ব্যানার্জিটা বারবার প্রমাণ করতে চেয়েছে যে মানে ওই সরকারের আমলে, বাম সরকারের আমলে যা যা করা হয়েছে কোনোটাই উনি মানছেন না। আজকে উনি কোর্টের রায় মানছেন না যেভাবে বলছেন, একটা সময় দাঁড়িয়ে এভাবেই বলতেন যে মানছেন না। এবার আমার কথা হচ্ছে যে বলছে মানছে না, সেটা আইনের ভিত্তিতে দাঁড়িয়ে বলতে হবে। তো শুরুটা হয়েছিল গতকাল শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়ি দিয়ে, তারপর আরো 3 বিজেপি নেতার বাড়িতে একেবারে মাঝরাতে হানা দিল পুলিশ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সেক্রেটারির বাড়ি ও 2 বিজেপি নেতার বাড়িতে পৌঁছে গেল পুলিশ। প্রায় 12 ঘন্টার মধ্যে পুলিশ অভিযান হলো বিজেপির নেতার 4 ঠিকানায়। কোর্টের অর্ডার দেখান, কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি, আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি করে মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন, আমি আমার তদন্ত করতে এসেছি। কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনার আমি জায়গা নিচ্ছি তো বাড়ি রংবাজি করতে আসছেন। রংবাজি করতে আসিনি, কি মারার জায়গা হয়ে গেছে। কি মারার জায়গা নেই এখানে। পুলিশ ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন, দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা আছেন? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডার তদন্ত নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার তদন্ত, কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3:30টার সময় কোন পুলিশ আছে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি, 3:30 টাকা আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের অর্ডার জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আপনি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি পাবলিক, আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের লোক। পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স, আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখানো আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আমরা কথা বলতে চলে যাবো। আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। দম আছে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন চলুন চলুন, আপনাকে দেখছি, আপনিও চলুন। চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন না। বাংলা মানুষ
অর্থাৎ মাঝরাতে একেবারে হিরণের বাড়িতে পৌঁছে যায় এবং তখন ঘাটাল থানার ওসির সঙ্গে হিরণের বাদানুবাদ একেবারে দেখতেই পেলেন কোন পর্যায়ে পৌঁছেছে। আমি এখানেই রঞ্জিতদার কাছে আসবো। রঞ্জিতদা, নিশ্চয়ই আপনার মনে পড়ছে একের পর এক নাম, সজল ঘোষ, কৌস্তব বাগচি, সন্দেশখালীতে নিরাপদ সর্দার, এবং নিরাপদ সর্দারের স্ত্রী অভিযোগ করেছিলেন কোনো নোটিশ ছাড়াই মাঝরাতে পুলিশ এসেছিল এবং খড়গপুরের বিজেপির মণ্ডল সভাপতির তার বাড়িতে একেবারে মাঝরাতে দরজা ভেঙে ঢুকে গিয়ে পুলিশ গ্রেফতার করে। এদিকে জলপাইগুড়ির ঘটনায় এফআইআর দায়ের হয়, অভিযুক্ত যখন পাল্টা অভিযোগ দায়ের করতে যান তখন পুলিশ গ্রেফতার করে না, মিডিয়াতে খবর সম্প্রচার হলে তারপর 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে তো বিজেপি প্রশ্ন তুলছে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে। দেখুন, সারা দেশেই আজকে ছবিটা যেটা, সেটা হচ্ছে বিরোধী যে যারা রাজনৈতিক দল তাদেরকে হেনস্থা করা, তাদেরকে জেলে পড়া। এটা বিজেপি আমরা দেখেছি ঝাড়খণ্ডে করেছে, দিল্লিতে করেছে। তার এই ছোটো মাপের একটা রেপ্লিকা আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকে হেনস্থা করছে, এটা অত্যন্ত মারাত্মক। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রশ্নেও এটা অত্যন্ত মারাত্মক। দ্বিতীয়ত, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছিল যে কেন্দ্রীয় এজেন্সি মধ্যরাতে কেন। আমাদের ধারাবাহিকভাবে পশ্চিমবাংলা গণতান্ত্রিক আন্দোলনে এটা একটা ইস্যু যে পুলিশ মধ্যরাতে কারো বাড়িতে যেতে পারবে না। যদি ভয়ঙ্কর কোনো সন্ত্রাসবাদী থাকে তাহলেও সারা রাত্রি বাড়ি ঘিরে রাখতে হবে, ভোরবেলা তার বাড়িতে ঢুকতে হবে। এবং এটা নিয়ে বহু আদেশ আছে যে সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে, সূর্যোদয়ের পরে বাড়িতে ঢুকতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বারবার সেটাকে লঙ্ঘন করা হয়েছে এবং মমতা ব্যানার্জি যখন অন্যের ক্ষেত্রে প্রশ্ন তুলছে কিন্তু নিজের পুলিশের ক্ষেত্রে কিন্তু আমরা একই আচরণ দেখছি। অর্থাৎ পুলিশ ততক্ষণ ভালো যতক্ষণ সে আমার পুলিশ। দ্বিতীয়ত, তল্লাশির ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যদি কারো বাড়ি তল্লাশি করতে হলে অবশ্যই আদালতের আদেশ লাগবে। আপনি যখন খুশি যার বাড়িতে কিন্তু তল্লাশি করতে পারেন না। বা তল্লাশির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে পুলিশ তল্লাশি করবে সেই পুলিশকে আগে নিজেকে তল্লাশি করতে দিতে হবে। উপস্থিত জনতা বা বাড়ির লোক সেই পুলিশকে আগে তল্লাশি করবে, সে পকেটে করে বা কোনো কিছু নিয়ে বাড়িতে সে ইমপ্ল্যান্ট করছে কিনা। কাজে এগুলো কোনোটাই এ রাজ্যে মানে হয় না। কাজে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। যেমন আদালতে যে আজকে 12 বছর ধরে যে মামলা শুনানি লিস্টের শুনানি হচ্ছে, আজকে ভোটের আগে সেখানে আজকে একটা আদেশ দিয়ে 5 লক্ষ লোকের সার্টিফিকেট আজকে বাতিল হয়ে গেল। এটাও একটা মারাত্মক সন্দেহজনক আদেশ। তেমনি এই মমতা সরকারের যে আজকে যে আচরণ, মনে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রার মধ্যে কেন ইডি ডেকে পাঠিয়েছে, 100 দিনের বকেয়া পাওনা নিয়ে দিল্লিতে অবস্থান, তৃণমূলের সেই সময় কেন ডেকে পাঠিয়েছে, সেই সময় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এবার সেই সময় নিয়ে কেন পুলিশে হানা মধ্যরাতে প্রশ্ন তুলছে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হিরণ ঘনিষ্ঠদের বাড়িতে পুলিশে হানা নিয়ে অমিত শাহ আক্রমণ শানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থীর সঙ্গীর ঘরে তল্লাশি চালিয়ে বিজেপিকে ভয় পাওয়াতে পারবেন না। যত সন্ত্রাস করবেন তত বেশি পদ্ম ফুটবে। দেখুন। और ममता जी, आप अगर समझते हो कि हमारे जिला अध्यक्ष, विपक्ष के नेता हमारे प्रत्याशी के साथी के घर पर रेड कर आप हमें डरा दोगी, तो आप गलती कर रही हो। ये भारतीय जनता पार्टी है, जितना संतरास करोगी कमल इतना जोर से खिल कर बाहर। দেবনন্দন, আমার তো একটা মনে হয় অল ক্রুয়েলিটি স্প্রিংস ফ্রম উইকনেস। এই যে উদ্যত্ত দেখা যাচ্ছে দুর্বলতা থেকে, হিরণ ওই দুর্বলতা থেকে হেরে যাবে। এখন যত উদ্যত্ত থাকে, আমার একটা কথা মানে এটা তৃণমূলের ক্ষেত্রে না, যেরকম ভাবে আমি উদ্যত্ত যার বক্তব্য আঙুল তোলা উনি আমি বলছি বিজেপি অভিযোগ করছে, তখন আপনি এই কথা বলছেন তৃণমূলের ক্ষেত্রে। যখন তৃণমূল অভিযোগ করে তখন এই কথা কাটে দেওয়া যায়। বাধা দেওয়া নিশ্চয়ই আমি যেতে দেবো, সে আলাদা কথা। ভদ্র ব্যবহার এই তো দেবো, তো বাধার ব্যবস্থা করতে পারে, কিন্তু প্রশ্ন না কার ব্যবহারটা কত এটা বোঝা যায়। আমার আর একটা বক্তব্য, অমিত শাহ বলেছেন পুলিশকে ব্যবহার করবেন না। অগ্নিমিত্রা পালের সেক্রেটারি, তার বাড়িতে প্রায় 35 লক্ষ টাকা পাওয়া গেল, কিন্তু আজকে কোথায় টাকা ঢুকছে না দেখা যাবে না, সেখানে টাকা নিয়ে ঘুরলেও দেখা যাবে না। তার মানে সেখানে সবকিছু রক্ষিত। এই তো কদিন আগে তার জন্য সমস্ত টাকা প্রশ্নটা মধ্যরাতে কেন? আপনি দিনের বেলায় আপনি করুন, কেউ মধ্যরাতে কেন? এটা সরকার, এটা বেআইনি কাজ, সেখানে করবে। এটা একটা
ব্যাখ্যাটা আপনার কাছে কি? আমি ব্যাখ্যাটা দিচ্ছি ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে 6 ফেজে আমরা 8-0 মোটামুটি হতে চলেছি, তো সেটা ওনারা ভয় পেয়ে গেছেন। এই 6 ফেজের পর ওয়েস্ট বেঙ্গলে 42-এর মধ্যে আমরা 30 ছুঁয়ে ফেলবো, তো ওনারা ভয় পেয়ে গেছেন, সেই জন্য ওকে বাড়ি দাঁড়ান ওই বাড়ি থেকে কিছু একটু বলতে দিন। সুদীপ্ত দা, আপনি বলছেন পুরোটা রাজনৈতিক বাড়ি থেকে পুরোটা রাজনৈতিক প্রতিহিংসা। আবার সেই এক কথা বলে ঝগড়া করছেন তো সুদীপ্ত? মোদিজি, আপনার মাঝখানে আমি কথা বলি। প্লিজ ঝগড়াটা করে আরে বাবা, আমি আপনার মাঝখানে কথা বলি। ঘটনা হচ্ছে 4টে বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি, এবং এরপর ওই 8টা পাওয়া আমি মোটামুটি 99% শিওর ছিলাম। এই 8টা পেয়ে আমরা 42-এ মানে 30 আমরা চলে আসছি, আর বাকিগুলো নিয়ে আমরা 35 মোটামুটি টাচ করে যাব। মানে এইবার আমরা পশ্চিমবঙ্গে যে 35 টাচ করবো ভেবেছিলাম, সেটা এই সার্চের পর মোটামুটি সেটা কনফার্ম হলো। এবং থ্যাংক ইউ দেবনারায়ণ দা এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই যে আপনারা ফেল করলেন, মানুষ যে দেখলো আমাদের সততা, তার জন্য আপনাদের আমরা ধন্যবাদ জানাই আমাদের সততাকে প্রমাণ করার জন্য। বিজেপিতে গেছে, কাল পুলিশ সার্চ করতে গেছে বলে কেঁপে গেছে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন। শুভেন্দু অধিকারী এবং তার পরিবার মেদিনীপুরের মাটিকে ঢাল করে বাঁচতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে, তাহলে শুভেন্দু অধিকারী বলে মেদিনীপুরের লোক গদ্দার নয়। আরে মেদিনীপুরের লোক সমগ্র দেশকে পথ দেখিয়েছে। তুমি গদ্দার, তোমার ভূমি মেদিনীপুর নয়। আজকে যেভাবে নিজের মেরুদণ্ড বিক্রি করে আর বশ্যতা স্বীকার করে আপনি বিজেপিতে গেছেন, আপনি প্রমাণ করেছেন আপনি ভীতু। আপনি ইডি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে গেছেন। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন, ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, ভিডিওগ্রাফি করেছেন। আপনারা করলে চমৎকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার। তুমি করলে রামলীলা, আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা। এই দ্বিচারিতা চলবে না। মধুজার কাছে আসবো। মধুজা, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভাতে কি বলেছেন যে 25 তারিখ সব খেলা শেষ? মানে আমার কথা হচ্ছে যে এতক্ষণ ধরে যা হলো আর কি, কারণ খোঁজার চেষ্টা হলো তো, যে কেন। না, কারণ তো বলেছেন, তৃণমূলের তরফে বলা হয়েছে নির্দিষ্ট অভিযোগ ছিল তাই পুলিশ গেছে। আমি বলছি যে কেন সামনে এসে বলা হলো না যে কি কি অভিযোগ? না, আমি একটু বলি। আসলে এই গোটাটাই একটা পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, যে তৃণমূল এই বিজেপিকে এই কথাগুলো বলার সুযোগ করে দিতে হবে, তারপর বিজেপির পাল্টা আবার তৃণমূল একটুখানি বলবে। এই যে বাইনারি রাজ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ওরা সেট করার চেষ্টা করেছে, আর যেটা প্রতিদিন রুটিরুজির লড়াইতে মাঠে দাঁড়িয়ে আমরা বাকিরা ভেঙেছি সবাই মিলে, সেই বাইনারি বজায় রাখতেই আসলে দেখছে গোটা নির্বাচনটাতে এই বাইনারি যা তৈরি হয়েছিল সেটা ভাঙছে। ওদের কাছে বাইনারির খেলা, এবং সেই কারণেই তৃণমূল যাতে বিজেপিকে আক্রমণ করতে পারে আর বিজেপি যাতে তৃণমূলকে আক্রমণ করে, এই যুদ্ধটা। এবং এই যে আমরা স্টুডিওতে বসে একটা যুদ্ধ দেখি না, এই যে তৃণমূল আর বিজেপির একটা নকল যুদ্ধ, যে যুদ্ধটায় আসলে বাকি বিরোধীরা যারা থাকবে তারা কেউ বলে উঠতে পারবে না, ওরা এমন ভাবে ঝগড়া করে যাবে। এইটা গোটাটাই করা হচ্ছে একদম নির্দিষ্ট সেটিং, নির্দিষ্ট প্ল্যানের বেসিসে, এছাড়া অন্য কিচ্ছু নয়। হ্যাঁ, শহীদ তো ওয়ান লাইন, আমি তারপরে বিক্রমদার কাছে আসবো। ম্যাডাম মধুজা, আপনারা 55,000 কারখানা বন্ধ করে আপনারা বলছেন আপনারা 55,000 তালিকাটা আপনারা 55,000 কারখানা আপনারা বন্ধ করেছেন। 55,000 তালিকাটা আর আউরা হুগলি শিল্পাঞ্চল পুরো শেষ করে দিয়েছে, পাট শিল্প শেষ করে দিয়েছে, পাট শিল্প শেষ করে দিয়েছেন আপনারা চা শিল্প শেষ করে দিয়েছেন, আপনারা বন থেকে শুরু করে কল্যাণী শেষ করে দিয়েছেন, আপনারা দুর্গাপুর শেষ করে দিয়েছেন, আসানসোল শেষ করে দিয়েছেন, হলদিয়া শেষ করে দিয়েছেন, আপনারা শিলিগুড়ি শেষ করে দিয়েছেন, আপনারা 24 বছর সম্পূর্ণ বানিয়ে আপনারা। শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ির পর একের পর এক বিজেপি নেতার বাড়িতে মধ্যরাতে পুলিশের হানা। আমি বিক্রমদার কাছে এখানেই আসবো। বিক্রমদা, মাঝরাত কেন, মাঝরাত গভীর রাত পুলিশ বেছে নেয় কেন? মানে পুলিশের এই সক্রিয়তা কেন? মানে আমরা মাননীয় বিচারপতিদের দেখি বিশেষ কোনো কারণে বিশেষ কোনো বিচার দিতে তাদের আলোচনায় বসতে হয় মাঝরাতে, বা বেঞ্চও বসাতে হয়, কিন্তু
পুলিশের এই সক্রিয়তা গভীর রাতে মাঝরাতে এবিপি আনন্দর অফিসেও মাঝরাতে পুলিশ এসেছিল, মানে এই যে পুলিশ পৌঁছে গেল গভীর রাতে, তা অভিযোগ নির্দিষ্ট থাকতেই পারে, কিন্তু 41-এর নোটিশ কি দেওয়া যেত না? হ্যাঁ, ডেফিনেটলি 41-এ নোটিশ দিয়ে করতে হবে। এটা সুপ্রিম কোর্টের ম্যান্ডেট বিলো 7 ইয়ার্স অফেন্স হলে। আর অ্যাবভ 7 ইয়ার্স অফেন্স যদি হয় 41-এ দিতে পারবে না এরকম কিছু না, তারা দিতেও পারে নাও দিতে পারে। কিন্তু ঘটনা হচ্ছিল এই মাঝরাতে যে পুলিশ এই পশ্চিমবাংলায় যাদের বাড়িতে যাচ্ছে, বেসিক্যালি এটা ভয় ভীতি বা শক্তি প্রদর্শন করার জন্য। এটা যাওয়ার কোনো মানে হয় না, কারণ পুলিশ তার কাছেই যাবে বা যে পালিয়ে যেতে পারে। এই যে যারা যারা ধরুন ইলেকশনে কন্টেস্ট করছে, বা ধরুন এবিপি আনন্দর এখানেও পুলিশ এসেছিল, আমি বিভিন্ন সময় শুনেছি ভাই, এরা তো পালিয়ে যে যাচ্ছে না, এরা তো দেশের সিটিজেন। এদেরকে যখনই ডাকবে, যে কোনো অথরিটি ডাকবে, এরা যাবে। এই যে মাঝরাতে হুট করে পুলিশ চলে যাচ্ছে, এগুলো বেসিক্যালি ভয় দেখানোর জন্য। একটা বড় টেরোরিজম ঘটনা হয় বা বিরাট বড় কিছু একটা হয়, সেইখানে পুলিশ কিছু করলো। আপনি দেখবেন নির্বাচনের সময় যখন বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ এই যারা যারা অনেক সময় থ্রেট দেয়, যেসব রাজনৈতিক দল থ্রেট দেয়, তখন কিন্তু পুলিশকে মাঝরাতে পাওয়া যায় না। মাঝরাতে একটা কেউ বিপদে পড়লে, হাইওয়েতেও যদি কেউ গাড়ি চালাতে গিয়ে বিপদে পড়ে, পুলিশকে পাওয়া যায় না। এখন এদের বাড়িতে পুলিশ যদি এখন রাতেরবেলা গিয়ে গিয়ে করে, বেসিক্যালি এটা অনৈতিক এবং এটা করাটা উচিত নয় বলে আমি মনে করি। এবং প্রয়োজনে যারা এইটার হেনস্থা বা শিকার হচ্ছেন, তাদের হাইকোর্টে এটা নিয়ে মামলা করা উচিত বলে। দেবনন্দন, আমার বক্তব্য হচ্ছে না, যেতে পারে বা না পারে নিশ্চয়ই তার পদ্ধতি আছে। প্রশ্ন হচ্ছে ঠিক আছে, চিটিংকে যে কাজগুলো সেটা যদি বাইরে গিয়েও যদি আটকে রাখে, চিটিং যদি হয়, এই যে টাকা রাখা, এই যে কোনো একটা দুষ্কৃতির ভিতরে ঢুকে যাওয়া, সে বেরোতে পারে, যেতে পারে। আপনি ব্যাপারটা দেখেননি পুলিশের? সৈয়দদা, পশ্চিমবঙ্গে বহু জায়গায় মধ্যরাত্রি বহু জিনিস হচ্ছে। আমরা চিটিং আজকে তো টাকা সময় কম সৈয়দদা, কত টাকা পাওয়া গেছে বিজেপির কাছ থেকে, আবার বাজে কথা বলে। কিছু তো বিজেপি অন্যায় করলে বিজেপি রাত্রে গিয়ে ভিড়তে পারবে না। আমার আলোচনা শেষ করতে হবে। এক মিনিট। আজকে যে দুটো বিষয়ে আলোচনা হলো, আমরা দুটো বিষয়ে আদালতে যাব। প্রথম বিষয় ছিল ওবিসি। ওবিসি শুধুমাত্র কার্ড বাতিল করা হয়েছে, চাকরি বাতিল করা হয়নি। আমরা ইনশিওর করবো যে কোনো চাকরি সবাইকে আমরা রাস্তায় বসাবো। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, এই ক্ষেত্রে আমরা কোর্টে যাব। যারা চাকরি পেয়েছে তাদের সবাইকে আমরা রাস্তায় বসাবো। পুলিশের পদক্ষেপ এবং হাইকোর্টের কাছে বিজেপি, এই নিয়ে অবশ্যই আমাদের প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো।